অরিন্দমবাবু, আপনার কাছে প্রথমে যাচ্ছি। খুব স্পেসিফিক আমার আজকের ডিবেটের পয়েন্ট। বারবার হেরে গিয়ে এবার বিরোধীরা বাংলাদেশ কায়দায় অভ্যুত্থান চাইছেন। খুব স্পেসিফিক পয়েন্ট, এসআইআরকে সামনে রেখে নৈরাজ্যে হাওয়া দিচ্ছে বিদেশি শক্তি। আমি সাবধান করছি বাঙালিদেরকে। অরিন্দম দা। ময়ূক, একদম সহজে বলে দিই যে একটা সময় এই যখন ব্রিটিশরা চলে গেল, আজকে স্বাধীনতা দিবস, এর জন্য বলতেই হয় 15ই আগস্টের স্বাধীনতা দিবসে নতুন করে আমরা পরাধীন হয়েছিলাম, কারণ একটি পরিবারের হাতে মাউন্টব্যাটেন এবং এটলি দেশটা ছেড়ে দিয়ে চলে গেলেন। তারা হয়ে গেল সোভিয়েতের একটা কলোনি। এই আমেরিকার তখনকার লোভটা ভারতবর্ষের প্রতি ওই বিশ্বের দুই শক্তির জন্য পারেনি। প্রথম সুযোগ এলো 1971 সালে ভারতকে দখল করার, কারণ ভারতের বাজার তখনও প্রায় 60 কোটি লোক। ইন্দিরা গান্ধী আটকালেন। অবশ্যই ইন্দিরা গান্ধীকে মনে রাখতে হবে, বাংলাদেশ আজকে স্বাধীন হলো এবং আটকে গেল, আবার সোভিয়েতের আন্ডারে রইল। 1991 নরসিমা রাও যখন মুক্ত করলেন, সোভিয়েতের পতন ঘটল, আমেরিকার কাছে নতুন সুযোগ তৈরি হলো এবং সুন্দরভাবে আমেরিকা নতুন করে কলোনি গোছাতে আরম্ভ করলো এবং চলছিল বেশ ভালোভাবেই। ভারতবর্ষ যেরকমভাবে নামেই স্বাধীন, তার প্রত্যেকটি ডিফেন্স থেকে চামচ থেকে দুধের জায়গাটি পর্যন্ত তার সমস্ত কিছু বিদেশি মুদ্রা দিয়ে কেনা হতো, সবটাই ডেফিসিটে চলত এবং নিজস্ব কোনো রকম নিজের আত্মনির্ভরতা দূরের কথা, ডিফেন্স থেকে আরম্ভ করে অফেন্স কোনো রকম কোনো জায়গা দিয়ে ভারতবর্ষ নিজের কিছু বানানোর কথা ভাবেনি। কোনোটা বুলগেরিয়া থেকে আসে, তো কোনোটা অস্ট্রেলিয়া থেকে, কোনোটা হচ্ছে নিউজিল্যান্ড থেকে এবং বেশিরভাগটাই হচ্ছে আমেরিকা থেকে। এই অবস্থা থেকে মুক্ত করার চেষ্টা শুরু করলেন 2014 সালে নরেন্দ্র মোদী এবং যথারীতি তখন থেকেই নরেন্দ্র মোদীকে প্রথমে আমেরিকা ভেবেছিল ঠিক যেরকম করে গত 60 বছর চলেছে এরকমই একজন পুতুল গভর্নমেন্ট। দেখা গেল না, উনি তা নন। সুতরাং আমেরিকা চিরকাল পৃথিবীতে যা করে এসছে তার বিরোধী শক্তিকে উস্কানো, অভ্যুত্থান ঘটানো এবং এটা বারবার করেই দেখবে। আমি পুরনো অভিজ্ঞতার থেকেও না বলেই বলছি, হঠাৎ করে রাহুল গান্ধীকে বারবার করে দেখবে যে একবার শুরু করলেন হিন্ডেনবার্গ থেকে নিয়ে এসে আদানি 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 কোটি কোটি টাকা। তারপর শুরু হলো হিন্ডেনবার্গ মুছে গেল, হিন্ডেনবার্গ উঠে গেল, আদানি কিন্তু টিকে আছে। কারণটা কি ছিল? আমেরিকার কোম্পানি স্টেলমেথ পোর্ট আর পোর্ট ওয়ার্ক সাইন অ্যাজ ওয়েল অ্যাজ চাইনিজ গ্লেভিয়ান লুং, এই দুটো পৃথিবীর সবচেয়ে বড় 3টে পোর্ট কোম্পানিকে হারিয়ে দিয়ে আফ্রিকার 71টা পোর্টের অর্ডার পেয়েছিলেন হচ্ছে আদানি। আমেরিকার কর্পোরেট সহ্য করবে কেন? এবং এটাও তো বলা হয় যে বিশ্ব তার মুঠোর মধ্যে, যার হাতে বন্দর আছে, যার হাতে বন্দর আছে, বণিকের মানদণ্ডই রাজদণ্ডতে রূপান্তরিত হতো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়। আজকেও যেখানে অর্থ সেইখানেই শাসন। সেখানে চাণক্য বলেছিল চিরকাল রাজার কাজ নয় ব্যবসা করা, রাজার কাজ হচ্ছে ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করা এবং তাদের পুষ্টি জ্ঞাপন করা। আমরা উল্টোটা করেছিলাম সোভিয়েত অর্থনীতির মাধ্যমে। নরেন্দ্র মোদী এই জন্য বারবার করে কি বলছেন, আত্মনির্ভর ভারত নতুন করে উঠেছে। হিন্ডেনবার্গ থেকে আদানি বন্ধ হয়ে গেল, তারপর শুরু হলো পেগাসাস পেগাসাস পেগাসাস, যাতে সমস্ত জায়গা দিয়ে আবার একটা জায়গার লোকের মনে সন্দেহ তৈরি করা যায়। তারপর শুরু করলেন কি, তারপর অসাধারণ জিনিস শুরু করলেন, ইভিএম নাকি বাজে। ঠিক, ইভিএম খারাপ, ইভিএম খারাপ, ইভিএম খারাপ, নির্বাচন খারাপ, নির্বাচন নষ্ট হচ্ছে, নির্বাচন নষ্ট হচ্ছে। যেই আবার ব্যাঙ্গালোরটা জিতে গেলেন, কর্ণাটক জিতে গেলেন, চুপ হয়ে গেল, কারণ তখন আবার ইভিএম ভালো হয়ে গেল। এইবার শুরু করেছেন এসআইআর এসআইআর এসআইআর। কংগ্রেস আমলে এর আগে বিজেপি ছাড়া 12টি এসআইআর হয়েছে, 13 নম্বর এসআইআর অটল বিহারীজির সময় হয়েছে। 28 লক্ষ লোক, মানে ভারতবর্ষের 13টা অলরেডি এসআইআর হয়ে গেছে। এবং তোমায় সবচেয়ে বড় কথা বলে দিই, একটা কথা বলে শেষ করি। এই ডিপ স্টেটের আন্ডারে ব্রিটিশ থেকে আরম্ভ করে মইনিহান 65 কোটি টাকা ঢেলেছিলেন ভারতবর্ষে কংগ্রেসকে জেতানোর জন্য। এগুলো চিরকালই ছিল, ওয়েস্ট কংগ্রেস ছিল চিরকালই, আমরা একসময় বলতাম খানগ্রেস। একদম ওয়েস্টার্ন এবং আরবের পেট্রোডলারে চলা একটি ভারতবর্ষের পাপেট অর্থনীতির দল ছিল সেই খানগ্রেস। যেটা বলে শেষ করি, এত লোক বলছে ভুয়ো ভোটার, এসআইআর। আচ্ছা, মাত্র 1 বছর আগে 20শে নভেম্বর 2024 লোকে তো বলছে না অদ্ভুতভাবে যে 580 লক্ষ মানে 5.8 crore, মানে 6 কোটি ভুয়ো রেশন কার্ড ধরা পড়লো। ঠিক, তখন তো লোকের কোনো রকম ঘেলদোল নেই, কারণ কি বলতো, ভোট নেই তো ওখানে।
6 কোটি লোক, তার মানে ভুয়ো তো প্রমাণিতই হয়ে গেছে। তার মানে 6 কোটি বাংলাদেশি মুসলমান আছে এবং রোহিঙ্গা আছে, তো প্রমাণিত। তখন মনে হয়নি। এখন কোন জায়গায়, কারণ রেশনটা বন্ধ হয়েছে, তখন আমরা ধরেছি পশ্চিমবঙ্গে কত 90 লক্ষ রেশন, 6 কোটির মধ্যে। সারা ভারতের মধ্যে সবচেয়ে বেশি উত্তরপ্রদেশে, ভাবতে হবে ময়ূক, সেটা 22 কোটির মধ্যে 1.5 কোটি, আর 10 কোটির মধ্যে 90 লক্ষ। শুধু ঐকিক নিয়মে অঙ্কটা করে নাও যে কোথায় ভারতবর্ষের মধ্যে ভুয়ো বাংলাদেশি মুসলমান, ভুয়ো বার্মিজ মুসলমান বা রোহিঙ্গা মুসলমান বসে আছে। এবং আজকে সেই 5 কোটি 6 কোটি বেরিয়ে আসছে। এককালে মমতা ব্যানার্জি বলেছিলেন 2 কোটি 2004 সালে, তারপরে এটা 1980 সাল থেকে সিপিএম এর মাধ্যমে চলছে। এটা এককালে বারাসাত বর্ডার, হিলি বর্ডার, শিলিগুড়ি বর্ডার, মাদারিহাট বর্ডার দিয়ে ঢুকছিল। এরপরে তখন কি ছিল, রেশন কার্ড, তারপর হলো এপিক কার্ড। আধার কার্ড হওয়াতে যেটা অসুবিধা হয়ে গেছিল, যে আধার কার্ড, এই যে কালকে বলা হচ্ছে এটা নিয়ে, আধার কার্ড নিয়ে বায়োমেট্রি কথাটা মানে কি, আমরা বায়োলজির লোক, ফরেনসিক, তোমার চোখের আইরিস নেয়। পৃথিবীতে 700 কোটি লোকের চোখের আইরিসটা আলাদা। এই চোখের আইরিসটাকে টেস্ট করার জন্য যে সার্ভারটা দরকার, সেটার জন্য আমি প্রতি মুহূর্তে আধার কার্ডটাকে টেস্ট করতে, ভেরিফাই করতে পারবো না। সের জন্য আমাকে প্রায় 23 লক্ষ মেশিনের অর্ডার দিতে হবে। ওই জন্যই আমরা আধার কার্ডের ভেরিফিকেশন, নইলে আধার কার্ড নিয়ে নিতাম। আধার কার্ড আমাদের কাছে একদম প্রুফ, কারণ ওটা পাসপোর্টে ইউজ করা হয়। কেন বারবার করে ওরা জোর করছে আধার কার্ডের জন্য? কারণ জানে সেই ডিপ স্টেট, আগে যেটাকে বলে সিক্রেট সার্ভিস, যে আধার কার্ডটা যদি ঢুকিয়ে দেওয়া যায়, ওরা জানে কিন্তু আমাদের 23 লক্ষ মেশিন আসতে আসতে এখনো 2 বছর লাগবে। সেই টাকা না, সেই জিনিসটাকে, সেই সেট আপ জোগাড় করতে, যেভাবে আমাদের 100 কোটি ইভিএম এবং ভিভিপ্যাট মেশিন লেগেছে, সেটা আমরা গড়ে তুলেছি। এই জিনিসও তৈরি করবো, তখন আধার কার্ডকে বলবো এই মুহূর্তে, আমরা বলে দিচ্ছি দাঁড়িয়ে, এই মুহূর্তে 10 কোটি আধার কার্ড আছে জালি ভারতবর্ষের মধ্যে, এবং 6 কোটি জালি মুসলমান বাংলাদেশি আছে এবং মুসলমান রোহিঙ্গা আছে। তার মধ্যে 1 থেকে 1.5 কোটি পশ্চিমবঙ্গ এবং আসামে আছে। বেশ বেশ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।